শান্তিনগর গ্রাম। সন্ধ্যা নেমেছে। শীতের এক গভীর রাত। ঘন কুয়াশায় ঢাকা গ্রামের পথ। গ্রামের চায়ের দোকানে কয়েকজন বয়স্ক মানুষ বসে গল্প করছে। তখন বৃদ্ধ সঞ্জয়কে লক্ষ্য করে বলল, ওই শালবনের ভেতর রাতে যাস না বাবা, ওখানে ভূত আছে। আহ, ভূত টুত কিছু হয় না কাকু। হালকা ভয়, সূর্যাস্তের ছায়া, পাখির ডাক ধীরে ধীরে বন্ধ হচ্ছে। বাতাস থেমে যাচ্ছে, কুকুরের হালকা হুক্কা, তারপর নীরবতা। সঞ্জয় গাড়ি নিয়ে ঢুকছে বনের ভেতর। হঠাৎ হেডলাইটে ঘন কুয়াশা। হঠাৎ সঞ্জয় থেমে যায়। সামনে টর্চের আলোয় দেখা যায় এক সাদা শাড়ির মহিলা। চুল মাটিতে লেগে আছে, মুখ নিচু। সঞ্জয় বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? হঠাৎ বাতাস জোরে বয়ে যায়, কুয়াশা ঘুরে এসে মহিলাকে ডেকে ফেলে। সঞ্জয় চিৎকার করে ওঠে। মহিলা সামনে এগিয়ে এসে সঞ্জয়ের গলা চেপে ধরে। সঞ্জয় নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি ডাইনিটার কাছে কিছু না। পরদিন সকালে লোকজন জড়ো হয়ে আছে। একজন চিৎকার করে বলছে, সঞ্জয়কে ডাইনি মেরে ফেলে সে। সঞ্জয়ের ছোট ভাই রূপক তার দাদার দিকে তাকিয়ে আছে। তার চোখে কান্না আর রাগ। ও প্রতিশোধ। সঞ্জয়ের মৃত্যুর পর 1 মাস কেটে গেছে, কিন্তু শান্তিনগর গ্রামে রাত নামলে এখনও সবাই দরজা বন্ধ করে রাখে। কারণ মাঝরাতে মাঝে মাঝে কেউ কেউ শুনতে পায় সেই একই শব্দ, ছঙ্ক ছঙ্ক ছঙ্ক। দূরে কোনো এক জায়গায় সঞ্জয়ের গাড়ির হেডলাইটের মতো আলো জ্বলে উঠে আবার নিভে যায়। গ্রামের স্কুল শিক্ষক অরুণবাবু এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি বললেন, সব বাজে কথা। কোনো বন্য প্রাণী বা বাতাসের শব্দকেই তোমরা ভূত ভেবেছ। তবে তার ছাত্র রূপক, সঞ্জয়ের ছোট ভাই, বিশ্বাস করত তার ভাইয়ের মৃত্যুর পেছনে কিছু আছে। এক অমাবস্যা রাতে রূপক ঠিক করল সে শালবনে যাবে তার ভাইয়ের মৃত্যুর রহস্য জানতে। রূপক হাতে টর্চ আর একটি লাল রঙের কাপড় বেঁধে বেরোলো, যেন কেউ দূর থেকে দেখতে পায়। বনের মধ্যে ঢুকতেই কুয়াশা ঘন হতে লাগলো। কিছু দূর এগোতেই সে দেখল একটা পুরনো শ্মশান ঘাটের পাশে বাইকের টায়ারের দাগ এখনও মাটিতে আছে, কিন্তু সেই দাগের শেষে মাটি খানিকটা খুঁড়ে রাখা। রূপক ঝুঁকে দেখল মাটির নিচে একটা চুড়ি আর তার পাশে একটা ছেঁড়া ছবি। ছবিটায় একজন মহিলা, চোখে কালো কাজল আর ঠোঁটে লাল রং, একেবারে আগের বর্ণনার মতো। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস বইল আর কারো কণ্ঠ শুনতে পেল, তুই কেন আমার ঘুম মামালি? টর্চ নিভে গেল। রূপক ভয় পেয়ে চারদিকে তাকাচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ এক ঝলক আলোতে সে দেখল গাছের ডালে এক মহিলা উর্দো ঝুলছে, চোখে আগুনের মতো লাল আলো। সে ফিসফিস করে বলল, তোর ভাই আমার ঘর ভেঙেছিল, এখন তুই এলি। রূপক ছুটতে ছুটতে বেরিয়ে এলো বনের দিক থেকে, কিন্তু গ্রামের সীমানায় পৌঁছে সে হোঁচট খেয়ে পড়ে গেল। তার হাতে তখনও সেই চুড়িটা ছিল, কিন্তু চুড়িটা রক্ত ঝরাচ্ছিল। পরদিন সকালে অরুণবাবু রূপকের ঘরে গিয়ে দেখলেন রূপক নিখোঁজ, আর টেবিলে শুধু একটা নোট। গ্রামের স্কুল, সকাল। অরুণবাবু পুলিশকে জানাচ্ছেন, রূপক রাতে নিখোঁজ হয়েছে, শালবনের দিকেই গেছে। পুলিশ ও গ্রামবাসী দল বেঁধে বনে ঢোকে। বনের ভেতর এখনও কুয়াশা ঘন, পাখির আওয়াজ পর্যন্ত নেই। চারিদিকে রূপকের চিহ্ন পর্যন্ত নেই। তারা সবাই খুঁজতে লাগল। তারা যেতে যেতে দেখে একটা গাছের নিচে কাদামাখা রক্তচিহ্ন দেখা যায়। তাদের একটু ভয় হতে লাগল। ভাবল রূপক আর হয়তো সত্যিই বেঁচে নেই। বনির গভীরে সবাই পৌঁছায় একটা ভাঙা মন্দিরে। মন্দিরের দেওয়ালে লেখা ফ্যাকাশে অক্ষরে, মাধবী দেবীকে অপমান করিলে নারীর কান্নায় বন দগ্ধ হয়। অরুণবাবু ফিসফিস করে বলেন, মাধবী দেবী মানে কি?
এক বৃদ্ধ লোক বলেন, অনেক বছর আগে এক মাধবী নামে বউ এই বনের পাশে গলায় দড়ি দিয়েছিল। ওর স্বামী ওকে বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেয়। তখন থেকেই নাকি এই বন অভিশপ্ত। হঠাৎ সবাই অনুভব করে বাতাস থেমে গেছে। মন্দিরের ভেতরে টর্চ ফেলতেই দেখা যায় রূপক দাঁড়িয়ে আছে, চোখে ফাঁকা দৃষ্টি, মুখে বিকৃত হাসি। রূপক, তুই এখানে কি করছিস? রূপক গম্ভীর স্বরে, ও এখন ঘুমোচ্ছে না স্যার, ও আমার মধ্যে আছে। রূপকের হাতে রক্তমাখা চুড়ি, যা জ্বলজ্বল করছে অদ্ভুত লাল আলোয়। হঠাৎ রূপকের শরীর কাঁপতে শুরু করে, তার মুখ দিয়ে অন্য এক নারী কণ্ঠ বেরোয়। আমার ঘর ভেঙেছিল ওর ভাই, প্রতিশোধ আমি নেব প্রতিটি পুরুষের ওপর। বাতাস হু হু করে বইতে শুরু করে, গাছের ডালগুলো ছিঁড়ে যাচ্ছে। অরুণবাবু মাটিতে একটা লোহার তাবিজ দেখতে পান। তিনি তাবিজটা চুড়ির দিকে ছুঁড়ে দেন। রূপক দিকে চুড়ি ভেঙে যায়, রক্ত ছিটকে পড়ে, আর এক বিকট চিৎকারে চারপাশ অন্ধকার হয়ে যায়। সকালের আলো ফুটেছে, বন নিস্তব্ধ। রূপক মাটিতে পড়ে আছে, অজ্ঞান কিন্তু জীবিত। চুড়ির ভাঙা টুকরোগুলো ছাই হয়ে গেছে। অরুণবাবু ধীরে বলেন, অভিশাপ মুছে গেছে। কিন্তু এই বন আর কখনো আগের মতো হবে না। রূপক বাড়ি ফিরেছে, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। তার কবজিতে হালকা লাল দাগ, যেন চুরির দাগ। রূপক আয়নার দিকে তাকায়, আর আয়নায় দেখা যায় তার পেছনে সাদা শাড়ির মাধবী হাসছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অরুণ